আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। তোমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন অধ্যায়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। আজ এই অধ্যায় সংশ্লিষ্ট রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য এবং আইসোবার, আইসোটোন এবং আইসোটোপ সম্পর্কে আলোচনা করা হবে। শিক্ষার্থীরা, শুরুতে যে প্রশ্নটি সম্পর্কে আমরা জানব, প্রশ্নটি হলো রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য সমূহ বিশ্লেষণ করো। অথবা এই প্রশ্নটি যেমনভাবে আমাদের পরীক্ষায় আসে, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি সাধারণত তোমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন। ইতিমধ্যেই তোমাদেরকে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল সম্পর্কে ম্যাম ব্যাখ্যা করেছি। আজ আমরা যে কাজটি করব, যে এই মডেল দুটির মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য সেই বিষয়টি সম্পর্কে বলবো। এর আগে ম্যাম যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কথাটি উল্লেখ করেছি, সাদৃশ্য বলতে আমরা বুঝি মিল, বৈসাদৃশ্য বলতে আমরা বুঝি অমিল বা পার্থক্য সমূহ। শিক্ষার্থীরা, শুরুতেই আমরা জানব রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের মধ্যে সাদৃশ্য সমূহ। 1 নম্বর হলো, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। বোরের পরমাণু মডেল অনুযায়ীও একইভাবে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। 2 নম্বর সাদৃশ্যটি হলো, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে সার্বক্ষণিকভাবে আবর্তন করতে থাকে। বোরের পরমাণু মডেল অনুযায়ীও একইভাবে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে সার্বক্ষণিকভাবে আবর্তন করতে থাকে। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানব রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের মধ্যে বৈসাদৃশ্য সমূহ, এবং এই বৈসাদৃশ্য সমূহ থেকেই তোমরা লিখতে পারবে কোন মডেলটি অধিক গ্রহণযোগ্য। 1 নম্বর বৈসাদৃশ্য হলো, রাদারফোর্ডের পরমাণু মডেল সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত, কিন্তু বোরের পরমাণু মডেলের মূল ভিত্তি হলো প্লাঙ্কের কোয়ান্টাম মতবাদ। তোমাদের পরবর্তী ক্লাসে ম্যাম প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটি নিয়ে আলোচনা করব। 2 নম্বর বৈসাদৃশ্য হলো, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতে পারে। অর্থাৎ এই তত্ত্বে কক্ষপথের সংখ্যা এবং নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। শিক্ষার্থীরা, এই প্রেক্ষিতে বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা যা দেখি, ইলেকট্রনগুলো ইচ্ছে মতো যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করার পরিবর্তে কতগুলো নির্দিষ্ট এবং সুস্থিত কক্ষপথে আবর্তন করে। অর্থাৎ বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন সমূহ ইচ্ছে মতো যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করতে পারে না। সেই ক্ষেত্রে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণের ক্ষেত্রে বা আবর্তনের ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট এবং স্থায়ী কক্ষপথে বিচরণ করে। রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের মধ্যে 3 নম্বর বৈসাদৃশ্যটি হলো, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণের সময় শক্তির বিকিরণ ঘটবে, ফলে কক্ষপথের ব্যাসার্ধের ক্রমশ হ্রাস ঘটতে থাকে এবং এক সময় ইলেকট্রনটি নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে।
ফলে পরমাণুর ইলেকট্রনীয় গঠন কাঠামোকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করবে। কিন্তু বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরমাণুর মধ্যে ইলেকট্রনের উপস্থিতি প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাই বোরের পরমাণু মডেল অনুযায়ী বিভিন্ন শক্তি সম্পন্ন স্থায়ী কক্ষপথে আবর্তন করার সময় ইলেকট্রন কোনো শক্তি বিকিরণ করে না। সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি সবসময় স্থির থাকে। শক্তি হারিয়ে তাই ইলেকট্রনের নিউক্লিয়াসে গিয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং এই বোরের পরমাণু মডেল বা পরমাণু মতবাদ পরমাণু স্থায়িত্বকে ব্যাখ্যা করতে সমর্থ হয়েছে। 4 নম্বর বৈসাদৃশ্যটি হল রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণুর মধ্যে ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন শক্তি বিকিরণের ফলে নিরবিচ্ছিন্ন পারমাণবিক বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে পরমাণুর বিচ্ছিন্ন রেখা বর্ণালী পাওয়া যায়। সুতরাং এই মতবাদের সাহায্যে পরমাণু রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায় না। বোরের পরমাণু মডেল অনুযায়ী উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথ থেকে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথে ইলেকট্রনের স্থানান্তরের ফলে শক্তি নির্গত হয়। দুটি কক্ষপথে শক্তির পার্থক্য যেহেতু নির্দিষ্ট, তাই নির্গত শক্তির কম্পাঙ্ক নির্দিষ্ট এবং এর ফলে পরমাণু রেখা বর্ণালী সৃষ্টি হয়। সুতরাং বোরের পরমাণু মডেল দ্বারা পরমাণু রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায় এবং এই কারণে আমরা বলতে পারি যেহেতু নির্দিষ্ট কম্পাঙ্ক থাকছে এবং রেখা বর্ণালী এর ফলে সৃষ্টি হচ্ছে, তার মানে উক্ত রেখা বর্ণালী পরমাণুর থেকে যে আমরা পাই তা বিচ্ছিন্ন রেখা বর্ণালী কেন হচ্ছে। শিক্ষার্থীরা, রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেনের পরমাণুর বর্ণালীকে ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেনের পরমাণুর বর্ণালী অথবা একটি মাত্র ইলেকট্রনধারী আয়নের বর্ণালীকে ব্যাখ্যা করা যায়। এছাড়াও রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ, শক্তি ও বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ, শক্তি এবং বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করা যায়। শিক্ষার্থীরা, এই বৈসাদৃশ্য সমূহ থেকে আমরা বলতে পারি রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের মধ্যে বোরের পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য। তোমাদের পরীক্ষায় যদি আসে কোন মডেলটি অধিক গ্রহণযোগ্য, তাহলে তোমরা অবশ্যই এই বৈসাদৃশ্য সমূহ সুন্দরভাবে উল্লেখ করবে এবং শেষে গিয়ে বলবে যে উপরোক্ত আলোচনা থেকে বা উপরোক্ত ব্যাখ্যা থেকে আমরা বলতে পারি রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের মধ্যে বোরের পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা 3টি সংজ্ঞা সম্পর্কে জানব। সংজ্ঞাগুলো হলো আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। তোমরা এই 3টি রাশি বা সংজ্ঞার ক্ষেত্রে যেটি খেয়াল করবে, প্রত্যেকটি টার্মের মধ্যে আইসো শব্দটি রয়েছে। আইসো শব্দটির বাংলা মিনিং হলো একই বা সমান। এরপর আমরা যে জিনিসটি খেয়াল করব, এখানে আইসোটোপ শব্দটির মধ্যে এখানে রয়েছে টোপ শব্দটি, আইসোবারে রয়েছে বার, আইসোটোনে রয়েছে টোন। তোমরা জানো একটি মৌলের প্রতীকের বাম পাশে নিচে যে সংখ্যাটি থাকে, যেমন এখানে বাম পাশে নিচে 1 রয়েছে, আমরা জানি তাকে আমরা বলি প্রোটন সংখ্যা বা তাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। ঠিক তেমনি ওই মৌলের কোনো মৌলের বাম পাশে উপরে যে সংখ্যাটি থাকে তাকে আমরা বলি উক্ত মৌলের ভর সংখ্যা, আর ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটি বিয়োগ করলে আমরা পেয়ে যাই নিউট্রন সংখ্যা।
শিক্ষার্থীরা, আইসোটোপ, আইসোবার এবং আইসোটেনের সংজ্ঞাটি খুবই সহজভাবে আমরা লিখতে পারি। কিভাবে তোমরা তা খেয়াল করবে। এখানে যে আইসোটোপ শব্দটি রয়েছে, আইসো বলতে আমরা জানি একই বা সমান। টোপ শব্দটিকে যদি আমরা বর্ণগুলোকে যদি স্থানান্তরিত করি, হয়ে যায় প্রোটো শব্দটি, অর্থাৎ প্রোটন, অর্থাৎ একই প্রোটন সংখ্যা। ম্যাম যদি এখানে বলি আইসোবার, তাহলে হয় একই ভর সংখ্যা। আইসোটোন একই নিউট্রন সংখ্যা। তাহলে আমরা যখন সংজ্ঞায়িত করব আইসোটোপের ক্ষেত্রে, আমরা যেটি লিখতে পারবো, ম্যাম আগে থেকে যেটি মেনশন করেছি, যে একই রকম প্রোটন সংখ্যা হবে। তাহলে আমরা সংজ্ঞাতে যেটি লিখতে পারি, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তোমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোনের সংজ্ঞায় যেটি অবশ্যই খেয়াল করবে, যে অবশ্যই সংজ্ঞায়িত করার সময় পরস্পরের শব্দটি উল্লেখ করতে হবে। এছাড়াও তোমাদেরকে মোট 3টি জিনিসের মধ্যে তুলনাটি করতে হয়: প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা। সংজ্ঞা অনুসারে একটিকে তো আমরা একই বা সমান বলবো, বাকি দুটি ভিন্ন থাকবে। তাহলে আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যাটা একই রকম বা সমান হবে, কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন ধর্মী হবে। সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করবে, আইসোটোপ অবশ্যই কেবলমাত্র যে একই রকমের মৌলের ক্ষেত্রে হবে। যেমন আমি যদি কোনো একটি আইসোটোপ দেখাতে চাই কারো, যদি তা হাইড্রোজেনের দেখায়, তবে সেখানে আমি যতগুলো আইসোটোপ দেখাবো, সেই হাইড্রোজেনের সাপেক্ষে অন্য হাইড্রোজেনকেই দেখাবো। আবার যদি আমি কার্বন দিয়ে দেখাই, তাহলে যদি বলি কার্বনের আইসোটোপ আরেকটি কী হবে, সেটি ওই কার্বনই হবে। তবে সেই ক্ষেত্রে তাদের ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন ধর্মী হতে হবে। তাহলে যেমন ম্যাম এখানে 3টি রেখেছি। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, এখানে 3টি হাইড্রোজেন, যাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা অবশ্যই 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কখনোই পরিবর্তনশীল নয়, কিন্তু আমরা দেখতে পাই তার ভর সংখ্যার মধ্যে ভিন্নতা দেখা যায়। যেমন এখানে 1, এখানে 2, এখানে 3। আর এদের যখন নিউট্রন সংখ্যা আমরা নির্ণয় করব, আমরা পেয়ে যাই 0, 1, 2। তার মানে এই যে 3টি হাইড্রোজেন ম্যাম এখানে লিখেছি, তাদের প্রোটন সংখ্যাটি একই রকম হলেও ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন। আর এখনও পর্যন্ত আবিষ্কৃত হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, যাদের নাম হলো প্রোটিয়াম বা হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। তার মধ্যে প্রোটিয়ামের পারমাণবিক ভর 1, ডিউটেরিয়ামের 2 এবং ট্রিটিয়ামের হলো 3। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানব আইসোবার সম্পর্কে। আইসোবার শব্দটির ক্ষেত্রে খেয়াল করবে একই রকম ভর সংখ্যা, তার মানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন ধর্মী হবে। তাহলে আমরা যেভাবে সংজ্ঞা লিখতে পারি, যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। উদাহরণস্বরূপ ম্যাম এখানে রেখেছি কপার এবং জিঙ্ক, যেখানে কপারের পারমাণবিক সংখ্যা 29, জিঙ্কের 30, উভয়ের ভর সংখ্যা 64। যেহেতু একই রকমের ভর সংখ্যা এবং তাদের প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার ভিন্নতা রয়েছে, তাই কপার এবং জিঙ্ক হলো পরস্পরের আইসোবার। একই রকমভাবে কার্বন এবং নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব, উভয়ের পারমাণবিক সংখ্যার ভিন্নতা আছে, অর্থাৎ একটি 6, একটি 7, কিন্তু উভয়ের ভর সংখ্যা একই রকম 40। আর যেহেতু ভর সংখ্যা একই রকম হলেও প্রোটন সংখ্যার ভিন্নতা রয়েছে, তাই তাদের নিউট্রন সংখ্যাও ভিন্ন। এবং এক্ষেত্রে আমরা যেটি বলতে পারি, উভয়ের ক্ষেত্রে ভর সংখ্যা একই হওয়ার কারণে কার্বন নাইট্রোজেন উভয়ই হলো পরস্পরের আইসোবার। আইসোটোনের সংজ্ঞাটিও ঠিক একই রকম। যেহেতু আইসো শব্দটি রয়েছে টোন শব্দটির আগে, অর্থাৎ একই নিউট্রন সংখ্যা, তাহলে আমরা সংজ্ঞাতে যেটি উল্লেখ করব, যেসব পরমাণু নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। আমরা উদাহরণস্বরূপ ম্যাম এখানে যেটি দেখাচ্ছি, সিলিকন, ফসফরাস, সালফার, তিনটি মৌলের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা যথাক্রমে 14, 15, 16, কিন্তু ভর সংখ্যাও 30, 31, 32। যদি তাদের নিউট্রন সংখ্যা আমরা নির্ণয় করতে চাই, আমরা দেখব প্রত্যেকটি ক্ষেত্রে নিউট্রন সংখ্যা আসে 16। তার মানে এই মৌলসমূহের ক্ষেত্রে
তাদের নিউট্রন সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাই এরা পরস্পরের আইসোটোন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত যতটুকু অংশ তোমাদেরকে বলেছি তোমরা তা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে তা কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।